পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগস্টে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সতর্ক থাকার নির্দেশ। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জুলাই আন্দোলনের উত্তাল 2 আগস্ট আসে সর্বাত্মক অসহযোগের ঘোষণা, ট্যাক্স বিল না দেওয়ার আহ্বান জানান নেতারা। চট্টগ্রামে ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিন করে রিমান্ড, 23 লাখ টাকা ডিজরার মামলায় রিজেন্টের সাহেবকে 1 বছরের কারাদণ্ড। কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী হৃদয় ওরফে আশিক আটক, তদন্ত চলছে বলছে পুলিশ। অবহেলায় ঢুকছে ইউনানি মেডিকেল কলেজ, জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিষ্ঠানটি, বলছেন সংশ্লিষ্টরা। ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প, দ্রুত হরমুজ খুলে দেয়া ও পারমাণবিক সমঝোতার শর্তে ওয়াশিংটনের সিদ্ধান্ত। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সকালে রাজশাহীর পুলিশ একাডেমিতে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগস্ট এলে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বৃদ্ধি পায়, সে কারণে পুলিশকে সতর্ক থাকতে হবে। বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হতে হবে পুলিশ কর্মকর্তাদের। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ও চলমান থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। নতুন আইন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সকালে প্রথম কর্মদিবসে যোগ দেন নবনিযুক্ত 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে সংবিধান, আইন ও ন্যায় বিচারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করে যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। উত্তাল 24-এর 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসে এক চূড়ান্ত ঘোষণা। সমন্বয়করা জানান, নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং 9 দফা দাবিতে 4 আগস্ট থেকে পালন করা হবে সর্বাত্মক অসহযোগ। সব ধরনের ট্যাক্স ও গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ না করার আহ্বান জানান তারা। বন্ধ রাখার আহ্বান জানান সব সরকারি ও বেসরকারি অফিসও। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। 2024 সালের 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 3 আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ ঘোষণা দিয়ে সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান। সমন্বয়করা জানান, 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হবে। কেউ যেন ট্যাক্স, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ না করেন সে আহ্বান জানানো হয়। বাংলাদেশ সচিবালয় সহ সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তারা। সেদিন শুক্রবার হাজার হাজার মানুষ রাজধানী সহ সারা দেশে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।
এদিন হবিগঞ্জ ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 2 জন নিহত হন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এদিন অন্তত 150 জন আহত হন। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, সায়েন্স ল্যাব, মিরপুর, আফতাবনগর ও শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। রাজধানীতে ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক এবং নাগরিক সমাজের সদস্যরা বিকেল 3টায় দ্রোহযাত্রা নামের একটি গণমিছিল বের করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পথে আরও অনেকে এতে যোগ দেন। দ্রোহযাত্রা শেষে শহীদ মিনারে এক সমাবেশে বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবিতে 3 জুলাই বিকাল 3টায় আরেকটি গণমিছিলের ডাক দেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে 2 মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে হত্যা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। এদিকে গত বুধবার যশোর থেকে ডেভিড ইমন সহ তার সহযোগীদের গ্রেফতারের পর বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হয়। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করার পর ফটিকছড়ি ও বাইজিদের 4টি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। 23 লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 3য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত। দণ্ডের পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত 3রা মে আসামির অনুপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আজ তাকে ওই মামলায় সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহিদের বিরুদ্ধে বর্তমানে মোট 35টি মামলা রয়েছে। যে মামলাটা চলমান আছে, তারপর 2026 আর 2020-এ ওনার বিরুদ্ধে চেকের মামলা দায়ের করে চেকের মূল টাকা হলো 23,18,358 টাকা। এই মামলায় 3/5/2026 তারিখে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ 3য় আদালত 1 বছরের সাজা এবং চেকের সমপরিমাণ অর্থে অর্থদণ্ডিত করেন। আজকে মামলায় ওনাকে সুনারিশ দেখাইছে। স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন স্ত্রী ও তার মা। সকাল 9:30টার দিকে রাজধানীর কলাবাগানের আল আমিন মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী, আর তার মায়ের মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। হৃদয় ওরফে আশিক নামের ঘাতককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহেই এই হত্যাকাণ্ড। রাজধানীর কলাবাগানের আলামিন মসজিদের গলি। হঠাৎ আকস্মিক চিৎকার চেঁচামেচিতে থমকে উঠে এলাকাটি। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে মুহূর্তেই ঘটে যায় প্রাণহানির ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ফারজানা আক্তার রাত্রিকে ছুরিকাঘাত করেন স্বামী হৃদয় ওরফে আশিক। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন মা ফিরোজা বেগম। আগে শুনলাম বউ মাইয়া দোনো জানাই মাইরা লাইছে, যে ছেলে মারছে ছেলে ফাঁসি চাই। উত্তেজিত হৃদয় তখন শাশুড়ি ফিরোজাকেও উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী রাত্রি। ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বামী স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়, তো এই শাশুড়ি এসে যখন মেয়ের পক্ষ নেয় তখন স্বামীটা আরো রাগান্বিত হয়। তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তীতে শাশুড়িকেও স্টেপ করে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। হত্যাকাণ্ডের পর 1 বছরের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
দর্শক, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা যাব তার কাছে। মোহাইমিন, শিক্ষকদের কর্মসূচির এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আর তাদের দাবিগুলো আসলে কি কি জানাবেন? সাদিয়া, এই মাত্র কিন্তু যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করেছেন। তাদের যে দাবিটি ছিল তা কিন্তু সরকার মেনে নিয়েছে। আসলে সকালেই কিন্তু প্রজ্ঞাপনটি জারি করা হয় তাদেরকে আগামী 2 অক্টোবর জয়েন করার কথা বলে, কিন্তু সেদিন ছুটির দিন থাকায় তারা কিন্তু দাবি তুলেছিলেন যে ছুটির দিন আসলে এই প্রজ্ঞাপন নিয়ে গড়িমসি হতে পারে, পরবর্তীতে নিয়োগ নিয়ে ঝামেলা হতে পারে। তাই তারা আবারও দাবি জানিয়ে শাহবাগ অবরোধ করে প্রথম দিকে, এবং তারপর কিন্তু এক পাশে সরে এসে এই জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। এবং সেখানেই কিন্তু কিছুক্ষণ আগেই সরকার দ্রুত গতিতে একটি প্রজ্ঞাপন জারি করে, যে প্রজ্ঞাপনে বলা হয় আগামী 4 তারিখে তারা যোগ দিতে যাচ্ছে, তাদের পদায়ন হচ্ছে। ঠিক সেই কারণে কিন্তু তারা এই মাত্র এই আন্দোলন প্রত্যাহার করেছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেশ উল্লাসিত এবং উল্লাস করে কিন্তু তারা বলছেন যে অবশ্যই সরকার তাদের দাবি মেনে নিল। যদিও তারা 2025 সালে তাদের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু বিভিন্ন সময় আসলে সরকারের নানান গড়িমসি এবং তারপরে কিন্তু নতুন সরকার এসে আজকে সকালবেলায় এই প্রজ্ঞাপনটি জারি করে, যে প্রজ্ঞাপনে বলা হয় আগামী 2 তারিখে তারা যোগদান করবেন। কিন্তু 2 তারিখে সরকারি ছুটির দিন হয়, তারা কিন্তু সেই প্রজ্ঞাপনটি সংশোধনের দাবি জানান এবং সারি প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন। তবে সরকারও বেশ দ্রুত গতিতে আজকেই কিছুক্ষণ আগে সেই প্রজ্ঞাপনটি আবারও সংশোধন করে এবং সেখানে কিন্তু 4 তারিখ উল্লেখ করে। সেই 4 তারিখ উল্লেখ করার সাথে সাথে কিন্তু জাস্ট 2:05 তারা কিন্তু সেই আন্দোলন প্রত্যাহার করে এবং এরপরে কিন্তু বিজয় উল্লাস করে তারা এখান থেকে বের হয়ে যায়। এবং যাওয়ার আগে এই জায়গায় তারা অবস্থান করার কারণে যেসব ময়লা আবর্জনা পড়েছিল সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবং দেখতে পাচ্ছেন এখনও তারা শাহবাগে আছেন, তবে শাহবাগে তারা অবস্থান করছেন না, তারা বিজয় উল্লাস করছেন। তো শাহবাগ থেকে সাদিয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে কাজ করছে সরকার, জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঢাকার চারপাশে 4টি নদীকে দূষণমুক্ত করে অবাধে চলাচল নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত সভা করেন তিনি। বলেন, এই বৃত্তাকার নৌপথে গত 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথটি কিভাবে লাভজনক করা যায় সেই চিন্তাভাবনাও চলছে। পরিকল্পনা রয়েছে যে আমাদের যে নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ, তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই মিটিংটা। গণমাধ্যম কমিশন গঠনে যেসব সুপারিশ এসেছে তার সবই গুরুত্ব দিয়ে দেখছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি। জানান, এই কমিশন গঠনের যত অংশীজন রয়েছেন তাদের সবার সঙ্গেই আলোচনা হয়েছে। অতীতের সুপারিশ মালাও নজরে রয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমের মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির কথাও বলেন মন্ত্রী। একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি, ফলে শুধুমাত্রই নিজের লক্ষ্য দেখে যদি আমি ধাবিত হই, তার আগে যে এই কাজটা সার্বজনীনভাবে না করতে পারি, তাহলে এই বিষয়ের বিতর্ক অনিষ্পন্নই থেকে যাবে। আমি দায়িত্ব নিচ্ছি যে আপনাদের এই বিষয়টি সরকার থেকে হোক আর যেখান থেকেই হোক, আপনাদের এই দাবি পূরণ হবে। বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্প 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ভৌগোলিকভাবে নেপাল বাংলাদেশের খুব দূরে নয়, সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা নিতে পারেন না। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে জানান মন্ত্রী। But this event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the Depression war or partition, we had a close connection with Nepal. মানিক মিয়া এভিনিউতে 350 ফিট রাস্তায় গ্রাফিতি আঁকছে 13 জন শিল্পী।
সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় জাদুঘরের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। রাস্তায় গ্রাফিতি আঁকার কাজ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় মন্ত্রী জানান, জুলাইয়ের স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন। এছাড়াও জুলাই যোদ্ধাদের আঁকা গ্রাফিতি সংরক্ষণেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সারা বিশ্ব যখন ক্রমেই ফিরে যাচ্ছে প্রাকৃতিক উপাদান নির্ভর ট্রেডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসা পদ্ধতিতে, সেখানে রাজধানীর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালটি যেন আজও অন্ধকারে। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের সুদৃষ্টি পেলে এই চিকিৎসা পদ্ধতি হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের অন্যতম সহায়ক। হায়দার আলীর ক্যামেরায় রিশাদ হাসানের রিপোর্ট। রফিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে গুলি লাগা পায়ের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আজও। প্রচলিত প্রায় সকল চিকিৎসা নিয়েও আরোগ্য লাভ না করায় তিনি এসেছেন রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে। আমি দীর্ঘদিন অনেক জায়গায় আমি চিকিৎসা নিয়েছি, আমার কোনো উপকার হয় নাই। পরে আমরা এখানে আসছি, যে আসার পরে আমি থেরাপি দিয়েছি, আমার ডাইন ভাই আমার কাছে খুব ভালো লাগছে। রফিকুল ইসলামের মতো এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কম নয়। সরকারি তথ্যমতে দেশে 71% মৃত্যুর প্রধান কারণ অসংক্রামক ব্যাধি, যেখানে সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক উপাদান নির্ভর চিকিৎসা পদ্ধতি। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রাকৃতিক উপাদান নির্ভর ট্রেডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসা করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে কোনো কেমিক্যালের ব্যবহার নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। নিয়মিত সেশন আর থেরাপির মাধ্যমেই সহজলভ্য ওষুধ সেবনে আরোগ্য লাভ করেন অনেকেই। ইনশাল্লাহ আমি ভালো, এবং বিষ ব্যথা ছিল সেটাও মোটামুটি ইনশাল্লাহ কমছে। 8-10টা নিয়েছি, আকুপাঙ্কচার সেশন নিয়েছি, এতে মোটামুটি আমি উপকৃত। যদিও এলোপ্যাথি ও আধুনিক চিকিৎসার ভিড়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতির জৌলুস হারিয়েছে অনেক আগেই, তবু জনস্বাস্থ্য ও সহজলভ্যতা বিবেচনায় আবারও নতুন করে সামনে আসছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। প্রাইভেট দেখাইছে, কিন্তু ওষুধ খেয়েছে ঠিকই, কিন্তু কোনো কাজ হয় নাই। মনের একটা আশায় যদি ভালো হয়। এই মেডিকেল কলেজ হাসপাতালের নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন সাধারণ মানুষ। মাত্র 10 টাকায় মেলে আকুপাঙ্কচার, হিজামা ও পঞ্চকর্ম থেরাপি। এটা 3 প্রকার হয়ে থাকে: ড্রাই কাপিং, ওয়েট কাপিং এবং ড্রাই ম্যাসাজ থেরাপি। 10টা সেশন বা 15টা সেশনে আশা করি সে আশানুরূপ অনেক ভালো হবে ইনশাল্লাহ। টারশিয়ারি লেভেল থেকে শুরু করে দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল, এমনকি ইউনিয়ন পর্যায়েও ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেবার বিধান থাকলেও বেশিরভাগ নিয়োগই আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে, অর্গানোগ্রাম আছে, উপজেলাগুলোতে ডিস্ট্রিক্টগুলোতে পোস্ট ফাঁকা আছে, কিন্তু সরকারিভাবে কোনো নিয়োগ হচ্ছে না। যদি এই সকল পোস্টগুলো আমাদের যারা পাস করে আসে বিভিন্ন জায়গায়, এরা যদি নিয়োগ দেওয়া হয়, তাইলে হয়তো জনগণ এটার ভালোভাবে আরও ইউনানি আয়ুর্বেদিক একটা চিকিৎসা পদ্ধতি আছে, এখানে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট কিছু চিকিৎসা আছে, এটা জানতো। হাজার বছরের ঐতিহ্য বহন করা এই ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাকে সময়োপযোগী মানুষের আস্থার জায়গায় নিয়ে আসতে হলে সবচেয়ে বেশি প্রয়োজনে ঔষধ সরবরাহ, সেই সাথে প্রয়োজন দক্ষ জনবল এবং সেই সাথে এর আধুনিকায়ন। যদি ঠিকমতো তদারকি এবং কর্মপরিকল্পনা ঠিক করা যায়, বিশেষজ্ঞরা বলছেন এটিও হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের আরেক বড় সহায়ক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাতক্ষীরায় অনেক শিক্ষার্থী পাচ্ছেন না উপবৃত্তির অর্থ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হলেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলার এজেএইচ মাধ্যমিক বিদ্যালয়, এখানে উপবৃত্তির তালিকায় রয়েছে 170 শিক্ষার্থী। মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পাঠানোর কথা থাকলেও সিংহভাগ শিক্ষার্থীর মোবাইলে আসেনি কোনো টাকা। ফলে অনেক দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনা চালানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রতি বছরই আমরা উপবৃত্তির টাকা পাই, কিন্তু এই বছর আমার অন্য সহপাঠীরা পেলেও আমি সহ আরো 10 জন এই উপবৃত্তির টাকা পাইনি। আমরা এই টাকা দিয়ে আমাদের বই খাতা এবং টিউশন ফি অনেক কিছু দিই, কিন্তু এই বছর আমরা এই টাকাটা পাইনি। এর জন্য আমরা খুব দুশ্চিন্তায় আছি। একই চিত্র দেখা গেছে জেলা শহরের ঐতিহ্যবাহী নবারুণ উচ্চ বিদ্যালয়েও। শুধু তালা বা সাতক্ষীরা সদরই নয়, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, কলারোয়া ও দেবহাটা উপজেলার প্রায় সব মাধ্যমিক স্কুলেই সরকারের দেয়া অর্থ সহায়তা পায়নি অনেক শিক্ষার্থী। আমার সহপাঠীরা উপবৃত্তি পেয়েছে, কিন্তু আমি এখনো উপবৃত্তি পাইনি। দ্রুত যাতে আমাদের উপবৃত্তি টাকা দেয়, তার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
এই বিষয়ে প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিসকে অবহিত করেছি, ঢাকাতেও অবহিত করেছি। আমি মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আমার শিক্ষার্থীরা যেন দ্রুত টাকাগুলো পায়। কিছু কিছু ত্রুটির কারণে আমাদের কাছে অভিযোগ আসছে যে নগদ অথবা এনআরটি সমস্যার কারণে উপবৃত্তি পাইনি। আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত এর সমাধান করবে বলে আমি আশা করছি। উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা সুবিধা বঞ্চিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। সরকারি তালিকায় ২৭টি বালুমহাল থাকলেও অভিযোগ রয়েছে শতাধিক স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে দিনরাত বালু তোলা হচ্ছে। ফলে একদিকে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ট্রলার ও ড্রেজারের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে নদী তীরবর্তী দুই পাড়ের বাসিন্দারা। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মনু ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। দিনের পর দিন প্রশাসনের চোখের সামনেই অবাধে তোলা হচ্ছে বালু, যার খেসারত দিচ্ছে নদী আর নদী পাড়ের মানুষ। চোখের সামনে নদীর করাল গ্রাসে চলে যাচ্ছে কৃষি জমি ও বসত ভিটা। সরকার অনুমোদিত ২৪টি আর অনুমোদনহীন ৩টি সহ মোট ২৭টি বালুমহাল তালিকায় থাকলেও এর বাইরে শতাধিক স্থানে ট্রলার ও ড্রেজার বসিয়ে দিনরাত চলছে বালু উত্তোলনের কাজ। এদিকে বালু উত্তোলনে বাধা দিলে রাজনৈতিক প্রভাবশালী নাম ভাঙিয়ে দেয়া হচ্ছে হুমকি। স্থানীয় নেতাদের প্রশ্রয়ে অবৈধ ব্যবসা চললেও প্রশাসনের নজরদারি খুব একটা নেই বলে অভিযোগ স্থানীয়দের। তারা অবৈধভাবে বালু উত্তোলন করে, এমনকি বিকট পর্যায়ে শব্দ দূষণ করে। ট্রলার ও ড্রেজার মেশিনের অবিরাম বিকট শব্দে রাতে ঘুমাতে পারছেন না নদী তীরবর্তী এলাকার মানুষ। শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার মা একজন হার্ট অ্যাটাকের রোগী, ওনার কিন্তু অনেক সমস্যা হয়। আমরা নামাজ পড়তে চাইলে আমরা সূরাটা মুখে দেয় না, নিয়তটা মুখে দেয় না শব্দর কারণে। সচেতন মহল বলছে পরিবেশ রক্ষা ও নদী ভাঙ্গন প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন। একটু বেশি বৃষ্টি হলে এতে ক্ষতিগ্রস্ত হবে কয়েক গ্রামের মানুষ। আমরা দাবি জানাই লিজের নীতিমালা মেনে ওনারা যেন বালু উত্তোলন করেন। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। যারা ইজারা নিচ্ছে তারা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে তফসিলভুক্ত যে জায়গাটা সেখান থেকে তারা বালু উত্তোলন করবে এবং তাদের কিছু নির্ধারিত শর্ত রয়েছে। এই শর্তের বাইরে যে কোনো বিষয়ে আমরা আমাদের নজরদারি রয়েছে, অথবা তারা যদি কোনো অনিয়ম করে থাকে সেক্ষেত্রে আমরা বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সরকারি অনুমোদনের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নদী তীরের দুই পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন দ্রুত একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় হামলা বাতিল করা হয়েছে, তবে উত্তেজনা এখনও কাটেনি। পাল্টা জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। লাগাতার মার্কিন আগ্রাসনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে তেহরান। এর মধ্যেই ওয়াশিংটন তেহরানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ সামরিক অভিযান পরিচালনার ষড়যন্ত্রে মগ্ন। আশঙ্কা করা হচ্ছে ফের মার্কিন ও ইসরায়েলি যৌথ শক্তি আঘাত হানবে ইসলামী রিপাবলিকে। তবে শেষ নাগাদ আগ্রাসনের পথ নয়, বরং কূটনৈতিক পথ অনুসরণেরই বার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সামরিক প্রস্তুতি রেখেছে এবং প্রয়োজন হলে এমন শক্তি প্রয়োগ করবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। তবে বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় এমন করতে চান না তিনি। ট্রাম্পের ভাষ্য, চুক্তির মধ্যে থাকবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া ও ইরানের পারমাণবিক হুমকির অবসান। ট্রাম্পের এমন বার্তার আগে যে কোনো হুমকির জবাব সমানুপাতিকভাবে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান, যা মধ্যস্থতাকারী তুরস্ক
পাকিস্তান ও সৌদি আরবকে স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, হামলা হলে জবাব শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না, শত্রুর অন্যান্য ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একাত্ম প্রকাশ করেছে ইসরায়েল। নীরব দাস, নিউজ 24। রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। দেশটির জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির দাবি, বিস্ফোরক বহনকারী এক নারী এর সঙ্গে জড়িত। রাশিয়ার প্রাণ কেন্দ্রে এমন হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন অনেকেই। মস্কো জুড়ে থমথমে পরিবেশ, আতঙ্কে ছুটছেন সাধারণ মানুষ। রাজধানীর কুদ্রিনয়েস্কা স্কয়ারে বালজিরোসি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণের পর থেকেই এমন পরিস্থিতি। স্থানীয় সময় শনিবার বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে পুলিশ ও রাশিয়ান ন্যাশনাল গার্ড। শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির দাবি, তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক বা আইইডি বহন করছিলেন এক নারী। রেস্তোরাঁয় প্রবেশের সময় তাকে বাধা দিলে বিস্ফোরণে তিনি সহ গার্ড ও এক অতিথি নিহত হন। নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা, নজিরবিহীন গোয়েন্দা সংস্থা ও পারমাণবিক শক্তির ভূখণ্ডে এমন ঘটনায় হতবাক সবাই। রুশ গণমাধ্যমও প্রকাশ করেছে ভিন্ন ভিন্ন তথ্য। রুশ ভাষার সংবাদ মাধ্যম ও টেলিগ্রাম চ্যানেল অ্যাস্ট্রা বলছে, এক জেনারেলের জন্মদিনে হামলার পায়তারা চলছিল। আবার এমনও ধারণা করা হচ্ছে, বিস্ফোরক বহনকারী নারী নিজেও হয়তো জানতেন না তার কাছে বোমা রয়েছে। পরাশক্তির প্রাণকেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা মাইকেল মালুফর বলেন, হামলার লক্ষ্য ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রাণহানি। লোকচক্ষুর আড়ালে দেশটিতে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদ দানা বাঁধছে বলে মত তার। জানিয়ে এখনও মুখ খোলেনি ক্রেমলিন। নীরব দাস, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।